দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধ ছিল এটি। দীর্ঘস্থায়ী বিপ্লব, গেরিলা কৌশল, ভৌগোলিকগত সুবিধা, বিজয়ের দীর্ঘ মনোবল যা ভিয়েতনামীদের 20 বছর যুদ্ধে টিকে রাখে। শুরুটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদের উত্থান ঘটে এবং রাশিয়ার নেতৃত্বে কমিউনিজমের বিকাশ ঘটে। 1949 সালে মাও সেতুর হাত ধরে চীন কমিউনিস্ট নেতৃত্বে আসে। আমেরিকা ও পশ্চিমা সহযোগী কমিউনিজমকে গণতন্ত্র ও পুঁজিবাদ বিকাশের হুমকি স্বরূপ মনে করে, যার ফলে 1950 সালে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা করে যাতে এই অঞ্চলে কমিউনিজমের উত্থান না ঘটে। পাশাপাশি ফ্রান্সকেও সহযোগিতা করে যাতে ফরাসি ঔপনিবেশিক শাসনের আওতাধীন ইন্দোচীন দেশগুলোতে কমিউনিজম সমর্থিত সরকার না আসতে পারে। এখানে একটি বিষয় বলা ভালো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ফরাসি ঔপনিবেশিক ছিল ভিয়েতনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ভিয়েতনামকে দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পিছু হটলে ভিয়েতনাম হো চি মিনের নেতৃত্বে পছন্দের সরকার গঠন করে। যুদ্ধ শেষে হো চি মিনকে ক্ষমতাচ্যুত করে এবং ফ্রান্সের নেতৃত্বে ভিয়েতনাম ঔপনিবেশিক শাসন স্থাপন করে, যার ফলে সাধারণ জনতা ঔপনিবেশিক শাসনকে প্রত্যাখ্যান করে এবং হো চি মিনকে প্রকৃত শাসক বলে মনে করে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামীরা গেরিলা আক্রমণ শুরু করে। গেরিলারা ফ্রান্সকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে, যার ফলে 1953 সালে ফ্রান্স তাদের প্যারাশুট রেজিমেন্টকে ভিয়েতনামে পাঠায় এবং অপ্রশিক্ষিত গেরিলাদের সহজে পরাজিত করে। ফ্রান্স তার ভিয়েতনাম অধ্যায়ে পরিসমাপ্তি ঘোষণা করে। 1954 সালে ভিয়েতনাম বিষয়ে জেনেভা কনফারেন্সের আয়োজন করে, যা ভিয়েতনামকে 2 ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত হয়। মাও ডাই এর নেতৃত্বে পশ্চিম ভিয়েতনাম সরকার গঠন করবে এবং হো চি মিনের নেতৃত্বে উত্তর ভিয়েতনাম গঠন করবে। 1956 সালে উভয় ভিয়েতনামে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে এবং ভিয়েতনাম একত্রিত হবে। যে নির্বাচনে বিজয়ী হবে তারা দেশ পরিচালনা করবে। কিন্তু দক্ষিণ ভিয়েতনামে ক্যাথলিক নৌ থিন দিয়েম ক্ষমতায় আসে। দিয়েম ক্ষমতায় আসার পরপরই কমিউনিস্ট সমর্থিত মানুষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, যার ফলে আমেরিকা দিয়েমকে সাহায্য করতে শুরু করে। উত্তর ভিয়েতনামকে রাশিয়া ও চীন সাহায্য দিতে থাকে এবং 1956 সালে নির্বাচন না হওয়ার কারণে ভিয়েতমিন গেরিলারা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে থাকে। উত্তর ভিয়েতনামের গেরিলারা 1000 মাইল লাওস কম্বোডিয়ার সীমান্তবর্তী ঘন জঙ্গল পাড়ি দিয়ে পশ্চিম ভিয়েতনামে ঢুকে কমিউনিজম তথ্য প্রচার করে এবং মার্কিনপন্থী সরকারকে বিভিন্নভাবে হামলা শুরু করে। এর ফলেই 1965 থেকে 1973 সালের মধ্যে মার্কিন বিমানবাহী 8 মিলিয়ন টন বোমা ভিয়েতনামে নিক্ষেপ করে। আমেরিকার সৈন্যরা শুরু করে অপারেশন লাইন ব্রেকার। এর মাধ্যমে মূলত অবকাঠামো ধ্বংস করে ফেলা হয়। শুধু দক্ষিণ ভিয়েতনামে 20 মিলিয়ন গ্যালন হার্বিসাইড কেমিক্যাল ফেলানো হয়। দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সেইগনের উত্তরে ও লাওস কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় যাতে ঘন গাছপালা ধ্বংস হয় এবং ভিয়েতনাম গেরিলাদের সহজেই লক্ষ্যবস্তু করা যায়। এই যুদ্ধে 34,030 লাখ হেক্টর বনভূমি ধ্বংস করে আমেরিকা। উত্তর ভিয়েতনামের 1.1 মিলিয়ন এবং দক্ষিণ ভিয়েতনামের 2 থেকে 3 লাখ মানুষ নিহত হয়। আমেরিকার 58,200 সৈন্য মারা যায়। যুদ্ধ শেষে ভিয়েতনামের 7 লাখ সৈন্য দীর্ঘ সময় সাইকোলজিক্যাল সমস্যায় ভোগে। এই যুদ্ধে ভিয়েতনামের নারীরা বিভিন্ন রকমভাবে গেরিলাদের সাহায্য করে এবং আমেরিকার একমাত্র পরাজিত যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকার সৈন্যরা ব্যাপক আকারে মনোবল ভেঙে ফেলে। অবশেষে 1995 সালে পুনরায় ভিয়েতনামের সাথে কূটনৈতিক সম্পর্ক চালু করে। এই যুদ্ধের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সাংবাদিকরা সংবাদ প্রচার করতেও ভয় পেত, কেননা এটা দেখতে সাধারণ পৃথিবীর মতো ছিল না, ছিল অনেক ভয়ঙ্কর, যেন এক জীবন্ত মৃত্যুপুরী। অনেক সংগ্রাম, আত্মত্যাগের ফল আজকের ভিয়েতনাম। বীরত্ব ও সম্মানের যে নজির ভিয়েতনামীরা রেখেছে, যা পৃথিবীর কখনো ভুলবে না।